আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স দ্বিতীয় বর্ষে নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি লিগ্যাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায়ের আইনগত পরিবেশ। ব্যবসায়ের আইনগত পরিবেশে খুবই ভাইটাল একটা অ্যাক্ট, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 নিয়ে আমরা আলোচনা করছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। তো সেই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা যেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের ধারাবাহিকতায় যেটা আমরা পড়ছিলাম ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট, সেটা নিয়েই আমরা আলোচনা করব। অর্থাৎ ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট বা কন্ট্রাক্টের যে শ্রেণী বিভাগগুলো কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-তে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা যদি ক্লাসিফিকেশনগুলো দেখি তাহলে এটাকে ফার্স্টলি আমরা তিনটা সেগমেন্টে ভাগ করতে পারি, অর্থাৎ ভ্যালিডিটির ভিত্তিতে ভাগ করতে পারি, এরপরে দেন হচ্ছে ফরমেশনের ভিত্তিতে ভাগ করতে পারি, এরপরে যেটা হচ্ছে পারফরমেন্সের ভিত্তিতে ভাগ করতে পারি। তাহলে আমরা যদি ভ্যালিডিটির ভিত্তিতে ভাগ করি তাহলে হচ্ছে ফার্স্ট যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে ভ্যালিড বা বৈধ কন্ট্রাক্ট। এরপরে যেটা দাঁড়াবে ভয়েড কন্ট্রাক্ট বা বাতিল চুক্তি। তাহলে বৈধ চুক্তি, বাতিল চুক্তি, এরপরে ভয়েডেবল বাতিলযোগ্য বা আমরা এটাকে অকার্যকর চুক্তি বলতে পারি। দেন আমরা যেটা বলতে পারি যে লিগ্যালিটির ভিত্তিতে ইলিগাল বা অবৈধ চুক্তি। এরপরে যেটা হচ্ছে সেটা হলো আনএনফোর্সেবল, অর্থাৎ অবলবৎযোগ্য চুক্তি। এটা ছিল ভ্যালিডিটির ভিত্তিতে। এরপরে যেটা হচ্ছে আমরা ফরমেশনের ভিত্তিতে দেখেছি। ফরমেশনের ভিত্তিতে টাইপসগুলো হচ্ছে এক্সপ্রেস বা যেটা হচ্ছে বিবৃত চুক্তি, ইমপ্লাইড, আমরা পরোক্ষ চুক্তিগুলো দেখেছি। এরপর হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট, উপচুক্তি, যেটা চুক্তি থেকে চুক্তি হয় সেগুলো। এরপরে যেটা হচ্ছে সম্পাদনার ভিত্তিতে, অর্থাৎ চুক্তির সম্পাদন হয়েছে কিনা এর ভিত্তিতে আমরা চুক্তিগুলো দেখেছি। এক্সিকিউটেড, অর্থাৎ সম্পাদিত চুক্তি। এরপরে যেটা হচ্ছে এক্সিকিউটরি, অর্থাৎ সম্পাদন যোগ্য চুক্তি। এরপরে যে টাইপসটা রয়েছে ইউনিলিটারাল, দেন হচ্ছে আমরা বাইলিটারাল, অর্থাৎ একতরফা চুক্তি, এবং হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কথা বলবো। তো এই পার্টটা চলো আমরা দেখি। লেটস হ্যাভ আ লুক। সো আমরা যেটা পড়ছি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। তো এই টপিকগুলো আমরা কভার করেছি। অ্যাকসেপ্টেন্স, অফার, কনসিডারেশন। ও এইখানে যেগুলো আমি যেগুলো দিয়ে শুরু করলাম। সো দেখো, ক্লাসিফিকেশনের ফার্স্ট তিনটা তোমাদেরকে আমি রিভিউ বলে দিয়েছি। বৈধতার ভিত্তিতে, গঠনের ভিত্তিতে, সম্পাদনার ভিত্তিতে, দেন বৈধ চুক্তি, বাতিল চুক্তি, অকার্যকর চুক্তি, অবৈধ চুক্তি, অবলবৎযোগ্য চুক্তি। এরপরে যেটা হচ্ছে তোমাদেরকে বলেছি এক্সপ্রেস, অর্থাৎ বিবৃত চুক্তি, পরোক্ষ চুক্তি, কোয়াসি অ্যাক্ট। দেন আমরা যেটা দেখবো হচ্ছে পারফরমেন্স বা চুক্তি সম্পাদনের ভিত্তিতে সম্পাদিত চুক্তি। সম্পাদিত বা এক্সিকিউটেড কন্ট্রাক্ট কি? এক্সিকিউটেড কন্ট্রাক্ট হচ্ছে সে ধরো যে সো এক্সিকিউটেড কন্ট্রাক্ট হচ্ছে এক্স ওয়ের কাছ থেকে একটা পণ্যদ্রব্য কিনবে বা যে একটা হচ্ছে ল্যাপটপ কিনবে। তো এক্স ওয়ের কাছ থেকে একটা ল্যাপটপ কিনবে ডেল ব্র্যান্ডের। ওকেই, তাহলে সেই ক্ষেত্রে কি করলো, এক্স কি করলো, 50 ডেল ব্র্যান্ডের যে ল্যাপটপটা কিনবে সেটা দাম বা কনসিডারেশন হচ্ছে 50,000 টাকা। ওয়াই হচ্ছে বিক্রেতা, এক্স হচ্ছে ক্রেতা। এক্স ওয়াইয়ের কাছে গিয়ে 50,000 টাকা দিয়ে ল্যাপটপটা নিয়ে আসলো।
তাহলে দেন হচ্ছে কনসিডারেশন হিসাবে বা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী এইখানে হচ্ছে সবগুলো, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনই ফুলফিল হয়েছে। দেন হচ্ছে এই চুক্তিটা হচ্ছে এক্সিকিউটেড কন্ট্রাক্ট, চুক্তিটা সম্পাদন হয়ে গিয়েছে। এরপরে যেটা আমরা দেখব হচ্ছে সম্পাদন যোগ্য চুক্তি। সম্পাদন যোগ্য চুক্তি, সম্পাদন যোগ্য চুক্তির ক্ষেত্রে তোমরা মোস্ট অফ দ্য কেসেস দেখে থাকবে যে ধরো ফ্ল্যাট কিনবে, বসুন্ধরায় কেউ ফ্ল্যাট কিনবে বা ইয়ে পূর্বাচলে কেউ জমি কিনবে, তো সেক্ষেত্রে জমি কিন্তু যে মূল্যটা হয় বা সেই মূল্যটা কিন্তু এককালীন প্রদান করা হয় না বা এককালীন প্রদান করা হয়। বা কেউ গাড়ি কিনবে, ধরো ফ্ল্যাটের মূল্য দিয়ে দেয়া হলো বসুন্ধরা গ্রুপকে, পুরো টাকা দিয়ে দেয়া হলো, কিন্তু বসুন্ধরা গ্রুপ বলল ঠিক আছে আমরা এখন তো নভেম্বর, আমরা হচ্ছে আপনাকে ফ্ল্যাটটা জানুয়ারি 21-এ বুঝিয়ে দিব, অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাসে বুঝিয়ে দিব। সো তোমার এইটা যেটা হচ্ছে যে সম্পাদন যোগ্য, এক পক্ষ কিন্তু তার দিক থেকে সবকিছুই করে ফেলেছে, আরেক পক্ষ হচ্ছে সম্পাদনের যে বিষয়টা রয়েছে ফ্ল্যাট দেয়ার, সেটা হচ্ছে ভবিষ্যতে দেয়া হবে। তো এটাকে আমরা এক্সিকিউটরি কন্ট্রাক্ট বলতে পারি। দেন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনিলিটারাল, অর্থাৎ একতরফা চুক্তি। একতরফা চুক্তির ক্ষেত্রে যেটা হচ্ছে যে শুধু এক পক্ষ তার চুক্তির যে শর্তগুলো ছিল সেগুলো পারফর্ম করেছে, আরেক পক্ষ করেনি, এখনো করেনি। তো এটা কিরকম হতে পারে, সে তুমি চিটাগাঙে যাবে বা তুমি চট্টগ্রামে যাবে, চট্টগ্রামে গেলে তুমি এয়ার টিকিট কি করলে, এয়ার টিকিট কাটলে, তো এয়ার টিকিট কাটার পরে তাহলে তুমি তো পেমেন্ট করে ফেলেছো, সো তোমার ফ্লাইট দেয়া আছে হলো এক সপ্তাহ পরে দেয়া আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা অর্থাৎ এয়ার কোম্পানির সাথে তোমার এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু এখানে এগ্রিমেন্টের ক্ষেত্রে তুমি তোমার সম্মতি কনসিডারেশন সব দিয়েছো, কিন্তু ফ্লাইট অর্থাৎ তুমি যেটা পাবে সেটা কিন্তু এক সপ্তাহ পরে পাচ্ছ। এখন এক সপ্তাহ, এটা কিন্তু একতরফা চুক্তি হয়ে গিয়েছে। তো হয়ে গেলে যেটা হচ্ছে যে বিমান কোম্পানির কিন্তু চুক্তিটা বাকি আছে। আরেকটা যেটা বলতে পারি সেটা হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি। সে দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে যে কোনো আমরা এইভাবে বলতে পারি যে দুইটা পক্ষ যখন চুক্তি করে তখন এটা দ্বিপাক্ষিক চুক্তি হবে। ইউজুয়ালি চুক্তির মধ্যে একেবারে সাধারণ শর্ত হচ্ছে দুইটা পক্ষ থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু চুক্তি হওয়া সম্ভব না। চুক্তির একটা শর্তই হচ্ছে দুইটা পক্ষ থাকতে হবে, খুব বেসিক একটা কন্ডিশনস। তো দেন খুব বেশি বেসিক কন্ডিশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা এটা বলতে পারি যে এক্স এবং ওয়াই দুইজনে চুক্তি করলো, তাহলে এখানে দুইটা পক্ষ চুক্তি করলো। এবং যদি আমরা এর অন্যান্য উদাহরণগুলোতে ক্ষেত্রে দেখতে পারি যে তুমি এয়ার টিকিট কিনেছো, এয়ার কোম্পানি, এবং তুমি চুক্তি করেছো, তাহলে দুইটা পক্ষ থাকবে। এমনি ভাবে যে কোনো চুক্তিতেই দুইটা পার্টি থাকবে। এটা হচ্ছে ক খ হতে পারে, যে কোনো নামের হতে পারে, ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, বিভিন্ন টাইপস হতে পারে, কিন্তু হচ্ছে দুইটা পক্ষ থাকতে হবে। তো এই ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি কিন্তু দুইটা দেশের মাধ্যমে দেশের মধ্যেও হতে পারে। আমরা প্রায়শই দেখি যে বাইলিটারাল এগ্রিমেন্ট গুলো হয়ে থাকে, দুইটা কান্ট্রির মধ্যে হতে পারে। তাহলে আবার যদি অনেকগুলো দেশের মধ্যে হয় তাহলে কি মাল্টিলিটারাল এগ্রিমেন্ট, অর্থাৎ বহুপাক্ষিক চুক্তি। সো আমরা যেটা দেখলাম সম্পাদনের ভিত্তিতে চুক্তিগুলো দেখলাম। এর পরে যে সেগমেন্টটা আমরা দেখব সেটা হচ্ছে বাতিল বা আমরা যেটা অর্থাৎ ক্লাসিফিকেশনের মধ্যে ছিল ভয়েড এগ্রিমেন্ট। অর্থাৎ ফার্স্ট আমরা লিগালিটির ভিত্তিতে দেখলাম, লিগালিটির মধ্যে হচ্ছে ভ্যালিড এগ্রিমেন্ট, কিন্তু এর পরে একটা টাইপ ছিল ভয়েড বা বাতিল সম্মতি বা চুক্তি সমূহ কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বাতিল চুক্তির মধ্যে ফার্স্ট যে বিষয়টা আসবে সেটা হচ্ছে অযোগ্য ব্যক্তি দ্বারা সম্পাদিত চুক্তি। অর্থাৎ আইনের দ্বারা চুক্তি সম্পাদনের জন্য যোগ্য হয়নি এরকম ব্যক্তি। এরকম ব্যক্তি কি হতে পারে? নাবালক হতে পারে,
মস্তিষ্ক বিকৃতি, পাগল হতে পারে, ঋণ খেলাপি, এদের সাথে যদি নাবালকের সাথে কোনো এগ্রিমেন্ট করা হয় তাহলে কিন্তু এটা চুক্তি হবে না, এটা বৈধ চুক্তি হবে না। সে তুমি একজন 15 বছরের কারোর সাথে চুক্তি করেছো একটা কোম্পানির জন্য বা একটা পার্টনারশিপ ফার্মের জন্য, তো সেই এগ্রিমেন্ট অনুযায়ী তুমি তোমার প্রফিট ইনভেস্ট, তুমি তোমার ক্যাপিটাল ইনভেস্ট করলে, এরপরে দেন হচ্ছে বিজনেস শুরু করা হলো, বিজনেসে প্রফিট হলো, দেন হচ্ছে প্রফিট হওয়ার পরে ওই যার সাথে চুক্তি করা হচ্ছে সে হচ্ছে প্রফিট শেয়ার করলো না বা কোনো একটা টার্মস পালন করলো না, সেক্ষেত্রে কিন্তু তুমি সু করলে আইনগতভাবে কি হবে, ওই এই চুক্তিটা বলবৎযোগ্য চুক্তি হবে না, লিগ্যালি এনফোর্সেবল হবে না। অর্থাৎ যেহেতু যার সাথে চুক্তি করা হয়েছে যেই পক্ষের সাথে সে মাইনর, তাহলে সেক্ষেত্রে এই চুক্তিটা লিগ্যালি এনফোর্সেবল না, বাতিল হবে, ভয়েড এগ্রিমেন্ট হবে। সো এই বিষয়টা আমরা যখন চুক্তি করব তখন এই বিষয়গুলো আমাদের কনসিডার করতে হবে, সতর্ক থাকতে হবে। দেন যে বিষয়টা হচ্ছে দুই পক্ষের ভুল, অর্থাৎ দুইটা পার্টি যখন এগ্রিমেন্ট করবে বা চুক্তির জন্য একত্রিত হবে তখন দুইটা পার্টি যদি ভুল করে তখন সেই চুক্তিটা বাতিল হবে। অর্থাৎ তোমরা এইরকম বলা, এটাকে আরো ক্লারিফাই করা যায় এইভাবে, ধরো তুমি কোরবানির গরু কিনতে চাচ্ছ, কোরবানির গরু কিনতে চাচ্ছ, তুমি এখন চাইলে কি যে বা আমি উত্তর বগুড়া থেকে একজন খামারির কাছ থেকে গরু নিব। সো তুমি কি করলে, বগুড়ায় একজন খামারির সাথে কথা বললে যে আমি গরু নিব, তো দেন হচ্ছে ঈদ আসলে তুমি গরু নিবে, ঠিক আছে, টাকা পয়সা সব ঠিক, কথাবার্তাও ঠিক হলো, কিন্তু তুমি যখন বলেছো গরু নিবে তখন দেখা গেল গরুটা মারা গেছে। তো গরুটা যদি মারা যায় সেক্ষেত্রে এটা কিন্তু অনিশ্চিত বিষয়, গরু যে মারা যাবে এটা খামারিও জানে না, আর তুমি চুক্তি করেছো তুমিও জানো না। সো এই ক্ষেত্রে যেটা হবে যে চুক্তিটা বাতিল হবে। এখন গরু মারা যাওয়ার কারণে খামারি কিন্তু গরুর দাম তোমার কাছে দাবি করতে পারে না, আর যদি দাবি করেও সু করে সেক্ষেত্রে কিন্তু এটা বাতিল চুক্তি হবে, তুমি তাকে অর্থাৎ তাকে পেমেন্ট করতে বাধ্য না, লিগালি এনফোর্সেবল না, চুক্তি বাতিল হয়ে গিয়েছে। তো এইরকম হয় ইউজুয়ালি। এরপরে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবৈধ প্রতিদান বা উদ্দেশ্য। যদি কোনো চুক্তির ক্ষেত্রে আমরা অবৈধ প্রতিদান দেখি বা উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু চুক্তিটা বৈধ হবে না। অবৈধ প্রতিদানের ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকতে পারে, সে আমরা বলতে পারি বা বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা যেটা নিষিদ্ধ, বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা যে বিষয়গুলো নিষিদ্ধ সেইগুলো যদি চুক্তি করা হয় এটা কিন্তু চুক্তি হবে না। যেমন একজন চোরা কারবারি করবে, তারা তাদের মধ্যে চুক্তি করলো যে লাভ হলে অর্ধেক অর্ধেক শেয়ার করবে বা 40% 60% শেয়ার করবে, কিন্তু যেহেতু বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী এটা অবৈধ, তাহলে এই অবৈধ বিষয় নিয়ে যতই চুক্তি করা হোক এটা লিগালি এনফোর্সেবল হবে না। তাহলে এটা যদি টোটাল বিষয়টাই হচ্ছে ইলিগাল, অর্থাৎ বাতিল। এটা হচ্ছে সে আমরা হচ্ছে অন্য দেশ থেকে যখন পণ্য নিয়ে আসা বৈধ, পণ্য নিয়ে আসা বৈধ, কিন্তু যদি পণ্য বিজনেসের জন্য নিয়ে আসা হয়, ফার্স্ট ধরো তুমি ইউএসএ তে গেলে বা তুমি ইন্ডিয়ায় গেলে, তো ইন্ডিয়ায় গেলে চকলেট নিয়ে আসলে বা সুইজারল্যান্ডে গিয়ে চকলেট নিয়ে আসলে, সো এটা কিন্তু বৈধ চকলেট নিয়ে আসা, কিন্তু এই চকলেটের একটা কোয়ান্টিটি দেয়া আছে যে তুমি নিজের জন্য বা নিজের কনজিউমের জন্য কতটুকু নিয়ে আসতে পারবে, তাহলে এখন তুমি হচ্ছে সেই কোয়ান্টিটিটা নিয়ে আসতে পারবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই কোয়ান্টিটি না এনে কি করে অনেক বেশি কোয়ান্টিটি লুকিয়ে নিয়ে আসার চেষ্টা করে। তো সেইটা যদি সেটা কিন্তু যদি নিয়ে আসতে পারে, কিন্তু এইটা কি হবে হচ্ছে অবৈধ, অর্থাৎ কাস্টমসকে, অর্থাৎ তুমি যদি বেশি নিয়ে আসতে চাও সেক্ষেত্রে গভর্নমেন্টের প্রসিডিউর হচ্ছে তুমি ইম্পোর্ট করো, অর্থাৎ গভর্নমেন্টের রুলস রেগুলেশন অনুযায়ী তুমি যত ইচ্ছা নিয়ে আসতে পারো। তো যদি এটা লুকিয়ে নিয়ে আসা হয় তাহলে লুকিয়ে নিয়ে এসে কি করা, যদি বিজনেস পারপাজে ইউজ করা হয় তাহলে এটা অবৈধ হবে।
লুকিয়ে নিয়ে এসে খুব বেশি পরিমাণ নিয়ে এসে কি করা হলো, ও যেহেতু ওইখান থেকে অর্থাৎ দেশে ট্যাক্স কোনো কিছুই দেয়া হলো না, নিয়ে এসে এখানে বিক্রি করা হলো। সো এটা বাতিল চুক্তি। আর এটা যদি কাস্টমসে ধরা হয় তখন কিন্তু যেই শাস্তি আছে সেই শাস্তি বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী শাস্তি পেতে হবে। এইটা একটা টাইপস আমরা দেখলাম, অর্থাৎ অবৈধ প্রতিদান বা উদ্দেশ্য থাকে। এরপরে যদি কারোর সাথে কারোর সাথে চুক্তি করা হয়, যেমন হচ্ছে ডিফল্টার যারা হচ্ছে তাদের ব্যাংক ঋণ পরিশোধ করেনি, এদের সাথে চুক্তি করা হলো, তাহলে এইটাও কি হবে না, বৈধ হবে না। এরপরে যদি যে আমরা দেখলাম হচ্ছে যে যদি প্রপার নিয়মে না হয় সেক্ষেত্রে বৈধ। যদি প্রোডাক্টের ক্ষেত্রে বৈধতা না থাকে তাহলে সেইটাও কি হবে না, যতই কনসিডারেশন থাক, লাইক আমাদের দেশে প্রচলিত যেই বিষয়গুলো নিষিদ্ধ আছে, বা তার মধ্যে যদি বলি ওয়াইন, শুকরের গোস্ত, এগুলো কি নিষিদ্ধ, তাহলে এই নিষিদ্ধ বিষয়গুলো এটাকে পেমেন্ট দেয়া হবে, সবকিছু খুব প্রপারলি করা হয়, অর্থাৎ প্রপারলি করা হলো কি হবে না, এটা বৈধ হবে না। এরপরে যেটা হচ্ছে যদি এরকম চুক্তি করা হয়, কাউকে মারার চুক্তি করা হয়, কারো সম্পত্তি নিয়ে নেয়ার চুক্তি করা হয়, কারো ক্ষতি করার চুক্তি করা হয়, এইগুলো এই ক্ষেত্রে কিন্তু ধরো একজনকে মারবে, মারার ক্ষেত্রে প্রতিদান আছে, অর্থাৎ প্রতিদান বৈধ, সব প্রস্তাব রয়েছে, অ্যাকসেপ্টেন্স রয়েছে, কিন্তু বিষয়টা অবৈধ, বিষয়টা উদ্দেশ্য, অর্থাৎ এইখানে যে উদ্দেশ্যটা রয়েছে অবৈধ, তাহলে এইখানে প্রতিদানও অবৈধ, তাহলে এটা চুক্তি হবে না। অন্যের সম্পত্তি নিয়ে নেয়ার চুক্তি, এটা চুক্তি হবে না। তখন কিন্তু বাংলাদেশের দণ্ডবিধির যে আইনগুলো রয়েছে সেই অনুযায়ী এইটার অর্থাৎ তখন ওই অনুযায়ী বিচার পরিচালনা করা হবে। আর কন্ট্রাক্ট একটা এটা অবৈধ, তখন যেটা হচ্ছে প্যানেল কোড অনুযায়ী যেই পানিশমেন্ট হবে, প্যানেল কোড অনুযায়ী পানিশমেন্ট করা হবে, দণ্ডবিধি অনুযায়ী। ওকে, এরপরে যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে আংশিক প্রতিদান বা উদ্দেশ্য। অনেক ক্ষেত্রে আংশিক প্রতিদান বা উদ্দেশ্য থাকতে পারে। সে একজন এমপ্লয়ার একজনকে নিয়োগ দিল, অর্থাৎ একজনকে নিয়োগ দিল, সেই ক্ষেত্রে খকে নিয়োগ দিল এবং বলল যে তোমার মাসিক বেতন 40,000 টাকা। ঠিক আছে, এই চুক্তিটা বৈধ, কিন্তু পাশাপাশি বলল ওই তার যে চোরা কারবারি ব্যবসা যদি থেকে থাকে সেইটাও কিন্তু দেখতে হবে। তাহলে আংশিক প্রতিদান বৈধ, যে 40,000 টাকা বৈধ, কিন্তু যদি তার যে উদ্দেশ্য, অর্থাৎ সে কিছু ইলিগাল বিষয় বলেছে, সে অর্থাৎ কিছু বৈধ এবং কিছু অবৈধ, তাহলে টোটাল কন্ট্রাক্টটা কি হবে, ভয়েড কন্ট্রাক্ট হবে, বাতিল হবে। অর্থাৎ অবৈধ বিষয়ের জন্য সে কিন্তু লায়াবল না। এটা ইন টার্মস অফ ল, অর্থাৎ বাংলাদেশের এক্সিস্টিং আইনগুলো রয়েছে সেই আইনগুলো অনুযায়ী হতে পারে। প্রোডাক্ট তোমাদেরকে আগে বলেছি, প্রোডাক্ট বা বিভিন্ন টার্মস, বিভিন্ন ইস্যুস রয়েছে। চকলেট নিয়ে আসলো, বাট সে বিক্রি করবে কিন্তু হচ্ছে কি সে কাস্টমসের ট্যাক্স বা যেই প্রসিডিউর রয়েছে সেগুলো ফলো না করে নিয়ে এসছে, তাহলে এইটা কি অবৈধ। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তাহলে আমরা যখন চুক্তি করব তখন এই বিষয়গুলোকে আমাদের খুব সিনসিয়ার থাকতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ যে বিষয়গুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে কতটা রিলেটেড। সো এই রিলেটেড ইস্যুগুলো, অর্থাৎ আইনগুলো, আইন পড়তে কষ্ট হলো, দেখো আইন কিন্তু খুব মজার বিষয়। অর্থাৎ আইন না জানলে কিন্তু অর্থাৎ আইন জানা থাকলে কিন্তু লাইফটা খুব মজার এবং হচ্ছে সবকিছুই খুব ভালো লাগবে। আর আমি যে কথাগুলো বললাম দেখো যে খুব রিলেটেড এবং মজার, আমাদের লাইফের সাথে কতটা সংশ্লিষ্ট। দেন তোমরা দেখো হচ্ছে যে এরপরে যে বিষয়টা হচ্ছে প্রতিদানহীন সম্মতি, অর্থাৎ প্রতিদান দেয়া হয়নি এমন সম্মতি, অর্থাৎ প্রতিদান নেই এমন সম্মতি। এখন
রহিম সাহেব তার এলাকায় একটা ক্লাবকে বা কোনো একটা সংস্থাকে বলেছিল যে আমি তোমাদেরকে 1 লাখ টাকা দিব, কোনো এক জায়গায় বলেছিল 1 লাখ টাকা দিব ডোনেশন, দান। তো সেই ক্ষেত্রে এখন এই যে 1 লাখ টাকার জন্য 1 লাখ টাকা দিবে রহিম সাহেব, তাহলে এখন ওই সংস্থা বারবার তাকে কি দিচ্ছে, চিঠি দিচ্ছে যে আপনি তো বলেছিলেন 1 লাখ টাকা দিবেন, তাহলে আমাদেরকে 1 লাখ টাকা দেন। এখন রহিম সাহেব কোনো কারণে 1 লাখ টাকা দিতে পারলো না, আর ওই সংস্থা গিয়ে কি করলো, রহিম সাহেবের নামে সু করে দিল, অর্থাৎ মামলা করে দিল। সো ইন দ্যাট কেস কি হবে, রহিম সাহেব কি 1 লাখ টাকা দিতে বাধ্য? সে তো ডোনেশন করতে চেয়েছে, এক্ষেত্রে কোনো কনসিডারেশন নেয়নি। তাহলে এইটা কিন্তু চুক্তি না, এটা কন্ট্রাক্ট হয়নি। অর্থাৎ ডোনেশন অথরিটির সাথে সে দান করেছিল কিন্তু কোনো চুক্তি হয়নি। সো এই ক্ষেত্রে দান প্রদানে সে লিগালি এনফোর্সেবল না, আইনগতভাবে বাধ্য না। অর্থাৎ আইনগতভাবে তার বাধ্যবাধকতা নেই, সে পারলে দিবে, আর বা ইচ্ছা হলে দিবে, ইচ্ছা না হলে নাও দিতে পারে। এই হচ্ছে বিষয়। আরেকটা মজার টার্মস, খুবই মজার, সেটা হচ্ছে বিবাহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি। বিবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন সম্মতি যদি দেয়া হয়, তাহলে এইটা কিন্তু বৈধ চুক্তি হবে না। এখন একটা কোম্পানি, ধরো একটা বিশাল কোম্পানি একজনকে চাকরি দিল এবং বলল যে তুমি তুমি আমার চাকরি, তুমি এই কোম্পানিতে চাকরি করতে পারবে, তোমার এই পরিমাণ স্যালারি দেওয়া হবে, অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু তুমি হচ্ছে বিয়ে করতে পারবে না। এরপরে যেটা হলো, ধরো মিস্টার এক্স চাকরিতে জয়েন করলো, কিন্তু চাকরিতে জয়েন করার পরে অর্থাৎ 5 ইয়ার্স লেটার, 5 বছর পরে সে বিয়ে করলো। এখন কোম্পানি কি করলো, তাকে এই খবর জানতে পেরে চাকরিচ্যুত করে দিল। দেন এক্স কি করলো, আদালতে সু করলো। তো আদালতে সু করার পরে দেন আদালতের ক্ষেত্রে কি ব্যাপার, কি বিষয় ঘটতে পারে, আমরা ইন টার্মস অফ কন্ট্রাক্ট অ্যাক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিবাহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি যেটা হচ্ছে এটা বাতিল হয়ে যাবে। সো এই যে কোম্পানি যেই শর্তটা দিয়েছিল বিবাহ করতে পারবে না, এইটা কিন্তু এটা হচ্ছে বিবাহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি। তাহলে আদালত থেকে কিন্তু এই 1872 সালের চুক্তি আইন অনুযায়ী রায় হবে যে এই যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা বৈধ হয়নি, অর্থাৎ এটা ভয়েড এগ্রিমেন্ট, বাতিল চুক্তি। সো এই এক্স কে চাকরিচ্যুত করা যাবে না, এক্স কে অবশ্যই চাকরিতে রাখতে হবে। বিবাহ করা এটা তার তার ব্যক্তিগত বিষয়, আর এই ব্যক্তিগত বিষয় বা তার বিবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। তো এইটা হচ্ছে বিষয়। তো ইংল্যান্ডেও বিষয়টা এইরকম, অর্থাৎ কেউ যদি বিবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো আইন বা কোনো চুক্তি বা কোনো প্রসিডিউর করে, তখন কিন্তু এই চুক্তি লিগালি এনফোর্সেবল হয় না, ইংল্যান্ডেও হয় না। তো তাহলে তোমরা বলবে যে তোমরা একটা বিষয় যে ডিফেন্সে এবং হচ্ছে যখন কিছু কিছু নিয়োগ রয়েছে, তো কিছু কিছু নিয়োগের ক্ষেত্রে যেমন পুলিশের সাব ইন্সপেক্টর যখন নিয়োগ দেয়া হয়, তো তাদের একটা সার্টেন টাইম পর্যন্ত কি করা হয়, আনমেরিড থাকতে হয়, ব্যাচেলার থাকতে হয়। অর্থাৎ ট্রেনিং এর অর্থাৎ চাকরিতে ঢোকার শর্ত হচ্ছে যে তারা অবিবাহিত হতে হবে। এটা কিন্তু ডিফেন্সেও তাই, অবিবাহিত হতে হবে এবং ট্রেনিং চলাকালীন সময়ে অবিবাহিত থাকতে হবে এবং ট্রেনিং পরবর্তী 1 বছর অবিবাহিত থাকতে হবে। যদি এর মধ্যে বিয়ে করে তাহলে কিন্তু এটা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতে পারে তাহলে কিন্তু চাকরিচ্যুতি হবে বা ওই যে প্রসিডিউর অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যেই প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর অনুযায়ী তাকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টা, তাহলে এই বিষয়টা এবং হচ্ছে চুক্তি আইনের বিবাহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি, দুইটা তো বিপরীতমুখী হয়ে যাচ্ছে, কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তাহলে এখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে এখন বিষয়টা যেখানে গিয়ে দাঁড়াবে, অর্থাৎ
এখানে কিন্তু চুক্তি আইনে যেটা বলা হয়েছে যে বিবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, অর্থাৎ এখানে কিন্তু একেবারে বিবাহের ক্ষেত্রে অর্থাৎ সে এক্স বিয়ে করতেই পারবে না এরকম শর্ত দেয়া আছে। কিন্তু যদি কোনো সংস্থা তাদের তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি অর্থাৎ কার্যক্ষমতা বা কোনো স্পেশাল টার্মস থাকে, সেই ক্ষেত্রে যদি সার্টেন টাইম বিবাহের জন্য কোনো শর্ত দিয়ে থাকে, সেটা কিন্তু বৈধ। অর্থাৎ পুলিশের পুলিশের সাব ইন্সপেক্টর বলি, এরপরে হচ্ছে ডিফেন্সে নিয়োগ বলি, সেক্ষেত্রে কিন্তু তাদের কর্মক্ষমতার জন্য একটা সার্টেন টাইম পর্যন্ত কি করা হয়, বিবাহের জন্য একটা সার্টেন টাইম মেনশন করে নিষেধ করা হয়, কিন্তু এটা কিন্তু অনেক সময় পর্যন্ত না। সো যখন এই সার্টেন টাইম পর্যন্ত করা হবে সেটা কিন্তু বৈধ। কিন্তু যদি এটা একেবারে প্রতিবন্ধক হয়, আর এই ওই যে সার্টেন টাইম পর্যন্ত, এটা কিন্তু প্রতিবন্ধকতা, অর্থাৎ এটা কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টিকারী না। এটা হচ্ছে তাদের তাদের যে কর্মক্ষমতা বা তাদের যে বাহিনীর রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়। সো এইটাকে এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোটাই লিগ্যাল, অর্থাৎ পুরোটাই হচ্ছে যে চুক্তি। কিন্তু যদি অনেক সময়ের জন্য করা হয় যেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটা চুক্তি না। 1 বছর পরেই কিন্তু যারা সাব ইন্সপেক্টর বা যারা ডিফেন্স অফিসার আছেন, তারা বিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং। দেন হচ্ছে আইনসঙ্গত পেশা বা ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি। আরেকটা বিষয় থাকে, অনেক সময় দেখা যায় যে সে ধরো যে দুই বন্ধু বিজনেস করবে, তো যখন বিজনেস করবে তখন বললো তাদের মধ্যে একটা চুক্তি হলো যে আমরা দুজন বিজনেস করছি, ঠিক আছে, কিন্তু বিজনেস করার পরে যেটা হবে যে আমরা যেই বিজনেস ছেড়ে দেই, আমরা কেউ কেউ হচ্ছে এই 40 কিলোমিটার বা 50 কিলো বা এই শহরে বিজনেস করতে পারবো না। এই এগ্রিমেন্ট করে কি করলো, দুইজনে বিজনেস শুরু করলো। তো এখন কি করলো, এক বন্ধু কি করলো, বিজনেস থেকে চলে আসলো, পর্যায়ক্রমে পার্টনারশিপ বাড়লো, তো সেই বিজনেস থেকে রিজাইন দিয়ে নতুন বিজনেস শুরু করলো ওই এলাকায়। তো এখন ওই যে যেই বন্ধু, অর্থাৎ যে বন্ধু ব্যবসায় ছিল, সে কি করলো, তার বিরুদ্ধে মামলা করলো। এখন মামলা করলে যেটা হবে যে সে কেন ব্যবসা শুরু করলো, এখন 1872 সালের চুক্তি আইন অনুযায়ী আইনসঙ্গত আইনসঙ্গত পেশা ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি। এখন তার যে সম্মতিটা ছিল সেটা কিন্তু আইনসঙ্গত পেশা, এবং পেশাটা কিন্তু লিগাল, এরপরে ব্যবসাটা লিগাল। তো কিন্তু প্রতিবন্ধকতা করতে পারবে না, এই চুক্তি করেছে, এটা বৈধ হবে না। তাহলে এটা কি হবে না, বৈধ হবে না। সে চাইলে ব্যবসা করতে পারে। একজন একটা কোম্পানি, অর্থাৎ যে যে কোনো একটা কোম্পানি কি করলো, মিস্টার ওয়াইকে বললো যে তুমি আমার কোম্পানিতে চাকরি করতে পারবে। চাকরি করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তুমি চাকরি ছাড়ার পর আর ব্যবসা করতে পারবে না। তাহলে এই জাতীয় চুক্তি। এখন কি করলো, ওয়াই 5 বছর চাকরি করলো, চাকরি করার পরে সে কি করলো, নিজে ব্যবসা করলো। অথবা কোনো একটা ধরো চা কোম্পানিতে চা বিজনেস একজন চাকরি শুরু করলো। এখন শর্ত ছিল যে তুমি আর চায়ের ব্যবসা করতে পারবে না। তো এই জাতীয় যদি ব্যবসার প্রতিবন্ধক কন্ডিশন দেয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কি কি যাকে দেয়া হবে বা যেই ক্ষেত্রে দেয়া হবে সেটা কি ভয়েড চুক্তি হবে বা বাতিল চুক্তি হবে। অর্থাৎ যে কোনো ব্যক্তি স্বাধীন পেশা বা ব্যবসা করার ক্ষেত্রে স্বাধীন, তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোনো চুক্তি, এটা কন্ট্রাক্ট একটা হবে না, এটা কন্ট্রাক্ট একটা হবে না। পরবর্তীতে আমরা যখন চুক্তি করব তখন এই বিষয়গুলো যদি আমরা করিও, সে বলা হয়ে চুক্তি করা হয়, কিন্তু এটা কিন্তু বাতিল চুক্তি। সো আগেই কিন্তু তোমরা মেবি এর আগে পর্যন্ত জানতে যে হ্যাঁ ঠিক আছে, আমরা তো চুক্তি করে নিয়েছি, বলে নিয়েছি, কিন্তু বলে নিলেও বিষয়টা কিন্তু কন্ট্রাক্ট অ্যাক্টে, অর্থাৎ কন্ট্রাক্ট না জেনে কিন্তু চুক্তিটা করা হয়েছে। কন্ট্রাক্ট অ্যাক্টে কিন্তু বলা হয়েছে তুমি আইনসঙ্গত পেশা, যদি ইলিগাল হতো পেশাটা তাহলে সেক্ষেত্রে কিন্তু হতো না। বাট বৈধ ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো সম্মতি, এটা সম্মতি হবে না লিগালি, এটাকে এই কনসেন্টটাকে, এই সম্মতিটাকে বাতিল করা হয়েছে।
1872 সালের চুক্তি আইনে। সো এইটা তুমি যতই লিখে নাও আর যতই রিস্টার্ট করো এটা অবৈধ। আর পরবর্তীতে যখন লিগ্যাল ইনিশিয়েটিভ নেওয়া হবে বা সু করা হবে সেক্ষেত্রে কোনো আসলে রেজাল্ট আসবে না। সে করতে পারে, যে যার স্বাধীন ব্যবসা করতে পারে বা ব্যবসা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো কিছু লিগ্যালি অ্যাকসেপ্টেবল না। সো আই হোপ তোমরা ক্লাসটা এনজয় করেছো এবং খুব প্র্যাকটিক্যাল বিষয়গুলো তোমাদের ভালো লেগেছে। সো চলো আমরা একটু বিষয়গুলো রিভিউ করে আসি, দেন আমরা ক্লাস আজকের মতো ইনশাল্লাহ শেষ করব। আর সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ কন্ট্রাক্ট দেখলাম, বৈধতার ভিত্তিতে, গঠনের ভিত্তিতে, সম্পাদন যোগ্যতার ভিত্তিতে, চুক্তির ক্লাসিফিকেশন গুলো দেখলাম, বিবৃত চুক্তি, পরোক্ষ চুক্তি, উপচুক্তি দেখলাম। এরপরে সম্পাদিত চুক্তি, সম্পাদনযোগ্য চুক্তি, একতরফা চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। দেন আমরা অর্থাৎ বাতিল চুক্তি সমূহগুলো কি বিশদ আলোচনা করলাম। সো এইখানে যে বিষয়গুলো ছিল, ফার্স্ট, অযোগ্য ব্যক্তির দ্বারা সম্পাদিত চুক্তি দুই পক্ষের ভুল এবং অবৈধ প্রতিদান ও উদ্দেশ্য, আংশিক প্রতিদান বা উদ্দেশ্য। এরপরে যেটা ছিল যে প্রতিদানহীন সম্মতি, এরপরে বিবাহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি, লাস্ট যেটা ছিল আইনসঙ্গত পেশা বা ব্যবসায়ের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সম্মতি। তো তোমরা কন্ট্রাক্ট অ্যাক্ট সম্পর্কে বিশেষভাবে তোমাদের যেটা বলবো যে তোমরা আইন, যেহেতু আইনের বিষয় খুব বেশি না, সীমিত কিছু বিষয় পড়তে হবে, কিন্তু পড়তে হবে। তোমরা যদি চিন্তা করে থাকো যে এগুলো নিজের মতো করে বানিয়ে লিখবে, এটা কিন্তু সম্ভব না। এবং হচ্ছে যে এইখানে যেহেতু বিষয়গুলো খুব প্র্যাকটিক্যাল এবং তোমরা যে বিষয়গুলো ঠিক রাখবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আইনের ধারা এবং আইন, এবং হচ্ছে যে এটা কিন্তু খুব ম্যাথের চেয়েও সেন্সিটিভ বিষয়। অর্থাৎ আইনে যেটা বলা হচ্ছে সেটাই এখানে তুমি উদাহরণ হয়তো বুঝে নিজের মতো করে দিতে পারো। আর মোস্ট অফ দ্য কেসেস তোমরা চেষ্টা করবে হচ্ছে কেস গুলো দেওয়ার জন্য, অর্থাৎ এই রিলেটেড কেস থাকে, এই রিলেটেড কেসগুলো যদি তোমরা উদাহরণ দিতে পারো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। অথবা বুঝিয়ে তোমরা বলতে পারো, সমস্যা নেই। তো এই বিষয়গুলো সলভ করে ফেলো, খুব সীমিত বিষয়। পড়লে সমস্যা হবে না, কিন্তু না পড়লে অনেক সমস্যা হবে। সো তোমরা পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকো, টিল দেন, আল্লাহ হাফেজ।